আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডা। আজ আপনি শুনবেন সুদেষ্ণা ঘোষের কলমে জোকা বুড়ির ভয়। টিপ টিপ বৃষ্টিটা একটু ধরেছে কেবল, কিন্তু চারপাশের বৃষ্টির সেই ভাবটা এখনো কাটেনি। গাছপালার ফাঁক ফোকর দিয়ে এখনো টুপটাপ করে জল ঝরে পড়ছে উঠোনে। মধ্যরাতে সেই টুপটাপ শব্দটাও কানে এসে লাগছে মানিকের। এই ভরা জ্যৈষ্ঠ মাসের রাতেও যেন বৃষ্টির ঠান্ডা বাতাসে শীত শীত ধরছে শরীরে। মানিক অপেক্ষা করেছিল কখন এই বৃষ্টিটা একটু কমবে সেটার জন্য। রাতে বিছানায় শুলেও ঘুম মোটেও আসেনি তার। শুধু বাইরের দিকে চেয়ে থেকেছে, অপেক্ষা করেছে বৃষ্টি থামার। কারণ বিকেলবেলাতেই লতাডাউরির চরে অনেক মাছের আনাগোনা নজরে এসেছিল তার। সুযোগ বুঝে কটা মাছ ধরে চুপি চুপি বাড়িও এনেছিল সে। কিন্তু পরে খেয়াল হলো আজ শনিবার, আর তার উপর গ্রামে পরপর যা সব ঘটনা ঘটছে তাতে মায়ের চোখ রাঙানি ফসকে মাছ নিয়ে ঘরে তোলার উপায় ছিল না তার। কারণ মানিকের মায়ের ঘোর নিষেধ, শনি মঙ্গলবার বাড়িতে মাছ ঢোকানো যাবে না। মা এমনটা মোটেই ছিল না, কিন্তু যেদিন বাবা চলে গেল অকালে, সেদিন থেকেই কেমন যেন একটা নিজেকে গুটিয়ে নিল মা। আঁশ, নিরামিষ, এঁটো কাটার বড্ড বারবারন্ত হলো তাদের ঘরে। সেই যে মাছ ছাড়ল মা, তারপর থেকে আর ছুঁয়ে দেখেনি সেসব। মানিকের খেতে ইচ্ছে হলে সে নিজেই রেঁধে খায়। বিকেলে মাছ ধরে ফিরে মাছগুলোকে জিইয়ে রাখতে গিয়েও রাখতে পারেনি সে। একে তো মা সামনে বসে বাসন ধুচ্ছিল, তার ওপর আকাশটাও বেজায় কালো হয়ে এসেছিল। কাজেই মাছের থলিটা বাইরের শেওড়া গাছের পিছনে ভাঙা জল ভরা টবটায় লুকিয়ে রেখে কোনো মতে হাত পা ধুয়ে ঘরে ঢুকতেই শুরু হলো বজ্রপাত, আর তার সাথে মুষলধারে বৃষ্টি। ইচ্ছে ছিল গোটা কয়েক মাছ পরের দিনের খাওয়ার জন্য রেখে বাকিটা গঞ্জের হাটে বিক্রি করে দেবে। একটা খটখট শব্দ হয়ে দরজাটা খুলে গেল। সেখান থেকেই বেরিয়ে এলো মানিক। পাশের ঘরে উঁকি মেরে মানিক দেখল তার মা এখন অঘোরে ঘুমোচ্ছে। কাজেই কিছুই টের পাবেন না তিনি। হাতের লণ্ঠনটা নিয়ে আলোটা সামান্য উস্কে দিয়ে বাড়ির পিছন দিকে গেল। মাটির উঠোন, কাদা প্যাচপ্যাচে, বেকায়দা হলেই পিছলে পড়ে যাওয়ার ভয়। কাজেই পা টিপে টিপে পেছনের দিকে গেল সে। জলের উপর তার পায়ের শব্দে কেমন যেন একটা ছপছপ শব্দ উঠেছে। নিস্তব্ধতায় সেই শব্দটা যেন বড্ড কানে এসে লাগছে তার। শনিবার মাঝরাত, তার উপরে অমাবস্যা আজকে। মানিকের নিজেরও যে ভয় করছিল না তেমন নয়, কারণ গ্রামে বড় আতঙ্ক লেগেছে। লোকজন সন্ধ্যের পর আর রাস্তাঘাটে বেরোচ্ছে না। অনেকেই নাকি একটা কালো বিভৎস মূর্তিকে রাস্তাঘাটে দেখতে পেয়েছে। সে নাকি গরু, ছাগল, মুরগিগুলোকে মারছে রোজ। তবে পয়সার উপর বড় লোভ মানিকের। গঞ্জের হাটে বিক্রি করলে কটা উপরি পয়সাও হবে, আর তাছাড়া মাছের স্বাদের লোভটাও তো কম নয়। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা তো মন্দ লাগে না। তাই পয়সা আর খিদের জন্য এইটুকু বিপদ কাঁধে নিতে
সে প্রস্তুত। তাছাড়া হয়তো গ্রামে কোনো হিংস্র জন্তু জানোয়ার ঢুকেছে, তাকেই লোকে গাল গল্প বানিয়ে হাটে বিক্রি করছে। হাতে আলো থাকলে মানিকের আর ভয় কি? একটু সাহস নিয়েই এগোলো সে। আঁশশেওড়া গাছের দিকটায় একটু জঙ্গল মতো। মানিকের বাবা মারা যাওয়ার পর থেকে ওই দিকটায় বিশেষ আর যাওয়া হয় না। কাজেই বড় বড় ঘাসও জন্মে জায়গাটা আরো ঘুপচি হয়ে গেছে। লণ্ঠনটা মাটিতে নামিয়ে একবার পিছন ফিরে দেখে নিল মানিক। না, পিছনে কেউ আসছে না। লণ্ঠনের আবছা আলোতেই মানিক দেখতে পেল ভাঙা টবটার মধ্যে মাছগুলো কিলবিল করছে। কিন্তু এটা কি? টবের ভেতরের জলটা কেমন যেন লালচে মতো না? রক্ত! রক্ত কি করে এলো? বাইরে থেকে আসার সময় তো বাঁশের বেড়াটা ভালো করে আটকে দিয়েছিল সে। কুকুর শেয়াল ঢোকার কথা তো নয়। চোখের ভুল ভেবে মাছটাকে তুলতে যাবে, অমনি হঠাৎ ভাঙা টবটার ভেতরেই একটা খপ করে কিছু খাবলে ধরার শব্দ হতেই লণ্ঠনের আবছা আবছা আলোতে সে দেখতে পেল একটা কালো রোগাটে চামড়া জড়ানো হাত এসে পড়েছে টবটার ভেতরে। সেই হাতের ভেতরটায় অসংখ্য কালো পোকা কিলবিল করছে। সমস্ত হাতে চামড়া বলতে কিছুই নেই। মাংসগুলো কালো হয়ে খসে খসে পড়ছে যেন। হাতের লম্বা লম্বা নখগুলো দিয়ে সেই হাতটা চেপে ধরেছে টবের ভিতরের একটা ল্যাটা মাছ। তার ধারালো নখগুলো মাছটার পেটের ভেতরে ঢুকে যাচ্ছে নিখুঁতভাবে। মাছটা বাঁচার জন্য নিজের সমস্ত শক্তি দিয়ে ছটফট করতে করতে একটা সময় লেজটা স্তব্ধ হয়ে নেতিয়ে পড়ল। এই হাড় কাঁপানো দৃশ্য চোখে পড়তেই মানিকের পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে গেল ভয়ে। কোনো মতে সোজা হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল মানিক, কিন্তু পারল না। তার পা দুটো যেন মাটির সাথে চুম্বকের মতো আটকে রয়েছে। গভীর কালো অন্ধকারে এতক্ষণ সেই মৃত্যু বিভীষিকার মুখ নজরে আসেনি তার। এইবার ধীরে ধীরে তার মুখটাও প্রকটিত হলো আলোয়। আর সেই মুখ দেখেই বুকের রক্ত আরো হিম হয়ে গেল মানিকের। এই মুখ তার চেনা। এই মুখ গাঁয়ের বিভীষিকা, সেই জোকা বুড়ির মুখ। সেই মুখ দেখে গলা দিয়ে কেবলমাত্র গোঙানির শব্দ ছাড়া আর কিছুই বেরোল না তার। দুই চোখ বিস্ফারিত করে মানিক দেখতে লাগলো একটা সাদা শাড়ি পরিহিতা সেই বৃদ্ধা নারী মূর্তি উবু হয়ে বসে আছে ভাঙা টবটার পাশে। তার মুখটা সম্পূর্ণ কালো, মিশমিশে আঁধারে ভরা। মুখের দুই পাশে লেপ্টে আছে সাদা শনের দড়ির মতো চুল। কপাল বরাবর একটা কাটা চিহ্ন সোজা উঠে গেছে মাথায়। সেখান দিয়ে বেরোনো রক্ত শুকিয়ে গেছে কালো হয়ে। সমস্ত মুখমণ্ডলে ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট। তার চোখ দুটো সম্পূর্ণ কালো অন্ধকার। মুখের দুই পাশে বেরিয়ে রয়েছে সেই হতভাগ্য ল্যাটা মাছটা। সেই সাক্ষাৎ মৃত্যু বিভীষিকার মুখটা নড়ছে, আর সাথে সাথে কড়মড় করে শব্দ হচ্ছে মাছ চিবানোর। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মুখের দুপাশ দিয়ে। সদন্ত দুটো কালো মুখের আড়ালে তীক্ষ্ণ হয়ে ফুটে উঠেছে। এই রক্ত জল করা দৃশ্য দেখে
মানিকের মনে হলো তার শরীরে যেন কেউ বরফ কুঁচি ঢেলে দিয়েছে। ঠক ঠক করে কাঁপছে সে, যেন চিৎকার করতে ভুলে গেছে মানিক। ধীরে ধীরে মাছটা খাওয়া শেষ হবার পরে সেই বৃদ্ধা জোকা বুড়ি একবার ঘুরে তাকালো মানিকের দিকে। মুখে অসংখ্য কাটাকুটি, তার বয়স বোঝা যায় না। লতানো বটের ঝুড়ির মতোই সে যেন অসংখ্য বসন্তের সাক্ষী থেকেছে। ধীরে ধীরে জোকা বুড়ির সমস্ত মুখ ছেয়ে যায় একটা কুটিল কান এঁটো করা হাসিতে। উবু হয়ে বসেই সে এগোতে থাকে মানিকের নধর শরীরের দিকে। মানিকের পায়ে যেন এবার বল আসে। শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে সে ছুটে চলে যেতে চায়, কিন্তু বেশি দূর এগোতে পারে না। তার পা দুটো টেনে ধরে সেই নারী মূর্তি। জল কাদার মধ্যেই আছাড় খেয়ে পড়ে যায় সে। মানিক বুঝতে পারে তার বেঁচে থাকার সম্ভাবনা আর প্রায় নেই বললেই চলে, কারণ ততক্ষণে তার বুকের ওপর উঠে বসেছে সেই জোকা বুড়ি। ময়লা কালো কালো লম্বা নখগুলো খেলা করে যাচ্ছে তার সমস্ত শরীরে। মৃত্যুর যত সামান্য আগে যেন শিকারী তার শিকারকে নিয়ে খেলা করছে। চিৎকার করে প্রাণপণে মাকে ডাকতে চাইল মানিক, কিন্তু গলা দিয়ে একটা স্বর বেরল না তার। কোনো অজানা মন্ত্র বলে সে যেন একটা জড় বস্তুতে পরিণত হয়েছে। সেই লম্বা লম্বা নখগুলো এবার আলতোভাবে ঢুকে গেল মানিকের বুকে। ফিনকি দিয়ে রক্তের বন্যায় ভেসে গেল মানিক আর সেই সাদা শাড়ির বিভৎস মূর্তিটি। এই গ্রামের বিভীষিকা, সেই জোকা বুড়ি। মানিক তার ধরে আনা ল্যাটা মাছটার মতোই ছটফট করতে করতে নিথর হয়ে গেল। আর সাথে সাথে একটা বিভৎস জান্তব শব্দ ভেসে এলো সেই পিশাচির মুখের গহ্বর থেকে। তা খুড়ো, এটার তো একটা বিহিত করা উচিত বলো। জলজ্যান্ত দুটো ছেলে এমন ভাবে চলে গেল। প্রথমে মানিক, তারপর আমাদের হরিনাথ চায়ের দোকানদার। মানিকের কটা দিন আগেই বাবা মারা গিয়েছিল। এখন ছেলেহারা মা যে কিভাবে থাকবে ও বাড়িতে কে জানে। তার উপর ওর বাড়ি থেকে তো রোজই ছাগল মুরগি চুরি যাচ্ছে। কি যে হচ্ছে গাঁয়ে কে জানে। এমনটা তো ছিল না, বড্ড হাসি খুশিতে ছিলাম আমরা। কার যে অভিশাপ লাগলো কে জানে। খুড়ো, আপনি কিছু বলেন এখন। আপনি যেটা বলবেন সেটাই আমরা মানব। এমনভাবে তো আর চলে না বলুন। বউ ছেলে নিয়ে সংসার আমাদের। আজ কত পুরুষ ধরে যে এই গ্রামে আমরা রয়েছি তা ঠিক নেই। গ্রামের সকলেই কথাগুলো বলতে লাগলো তাদের নিজেদের মতো করে। খুড়োর বয়স 60 পেরিয়েছে অনেকদিন আগেই। সাদা দাড়ি, গোঁফ ভরা ছোট্ট মুখ। চেহারাটাও বয়সের ভারে ছোট হয়ে গেছে। তবে অসম্ভব বুদ্ধি আর বিচক্ষণতার জন্য গ্রামের সবাই তাকে মান্য করে। একরকম তার আদেশেই গ্রামের বিচার হয় এখনো। তার আসল নাম গ্রামের গুটি কয়েক লোক ছাড়া আর কেউই সেভাবে জানে না। বাচ্চা বুড়ো সকলে তাকে খুড়ো বলেই ডাকে। গ্রামের বর্তমান অবস্থা দেখে খুড়োরও মাথায় হাত। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। খুড়ো হাতে একটা গড়গড়ার নল নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাও তো দিন 20 হলো গ্রামে এসব শুরু হয়েছে। এতগুলো দিন তো ছাগল মুরগি গরুর সাথেই হচ্ছিল।
কিন্তু এখন এবার তো ধীরে ধীরে মানুষ খুন করা শুরু হলো। তবে আমার ধারণা এর পিছনে ওই জোকা বুড়িরই হাত আছে। খুড়ো কথাগুলো বলে গড়গড়ার নল থেকে আর এক মুখ ধোঁয়া টেনে নিল। গ্রামের সমস্ত লোকেদের জটলা বসেছে বটতলার নিচে। গ্রামের মেয়ে, বউ, বাচ্চা, বুড়ো সবাই উপস্থিত সেখানে। একটা জটিল আলোচনা বসেছে সেখানে গ্রামের বর্তমান অবস্থা নিয়ে। পরপর একই রকমভাবে দুটো মৃত্যু। মানিক আর হরিনাথের দুজনেরই বয়স 30-এর নিচেই। দুজনের একই রকমভাবে মৃত্যু। দুজনেরই সমস্ত শরীর যেন রক্তশূন্য, আর বুকের ভেতরটা ফালা ফালা করে কাটা। গলার টুঁটির কাছটায় হিংস্র জান্তব কামড়ের দাগ। গ্রামে এই নিয়ে বেশ একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধনঞ্জয় এই গ্রামের অবস্থাপন্ন ব্যক্তি। বেশ কয়েক বিঘে জমি, গোশালা, শহরে কাপড়ের দোকান, এমনকি সর্বোপরি গ্রামের বিপদে আপদে মানুষকে সাহায্যও করে থাকেন তিনি। খুড়োর কথা শুনে তিনি চোখ কপালে তুলে বললেন, জোকা বুড়ি তো মারা গেছে, সে কিভাবে এ সমস্ত? এইসব আলোচনার মধ্যেই উপস্থিত ছিল কালুয়া, ভালো নাম কালীচরণ। বয়স ওই বছর 28-30-এর মধ্যেই। মানিক আর হরিনাথ দুইজনেরই ভীষণ ঘনিষ্ঠ বন্ধু ছিল সে। খুড়োর কথা শুনে সে হন্তদন্ত হয়ে বলে উঠল, কি বলছেন আপনি খুড়ো? আমরা 4 জনে নিজের হাতে জোকা বুড়িকে চিতায় পুড়িয়ে এলাম, সে কেমন ভাবে আসতে পারে? আমি সবই জানি কালুয়া। তোমরা ওর মৃত দেহকে 1 মাস আগে পুড়িয়ে এসেছ, কিন্তু গ্রামে যা ঘটনা ঘটছে তাতে তো মনে হয় না এ কাজ কোনো মানুষের হতে পারে। এমন বিভৎসভাবে কোনো মানুষ, এমনকি কোনো পশুও কি আক্রমণ করতে পারে? আসলে ওই বুড়ি ওই টুকটাক কালা জাদু করতো বলেই তো শুনেছি। বাড়িতে নাকি অনেক রকম জিন টিন কি সব পুষতো। কে জানে গায়ের উপর কি যে অভিশাপ নেমে এলো। কথাটা শুনে কালুয়ার বুকের ভেতরটা ধক করে উঠল ভয়তে। মানিক আর হরিনাথ তার অন্তরঙ্গ বন্ধু ছিল। হয়তো বয়সে 1-2 বছরের এদিক ওদিক হতে পারে, কিন্তু বন্ধুত্ব একেবারে খাঁটি ছিল। দুই বন্ধুর এমন অকাল প্রয়াণে তার মনের অবস্থা বিন্দুমাত্র ভালো নেই। তার উপর গ্রামে একের পর এক যা ঘটে চলেছে তাতে শুধু তার কেন, গোটা গ্রামবাসীরই কপালে হাত। আশ্চর্যভাবে এইবার বৃষ্টি ভালো হওয়া সত্ত্বেও ফলন একেবারেই হয়নি। গাছগুলো কোনো অজানা কারণে শুকিয়ে গিয়ে মরে গেছে মাত্র কয়েকদিনেই। এখন তার বন্ধু বলতে বেঁচে আছে কেবল নিশিনাথ। কালুয়ার চোখের সামনে ভেসে উঠল সেই দিনের দৃশ্য। এই তো কটা দিন আগেই তারা জোকা বুড়িকে পুড়িয়ে এলো 4 জন মিলে। বিকেলে ওরা 4 জন মিলে গিয়েছিল ওধারে ঘুরতে। তখনই ঘরের ভিতর থেকে একটা গো গো শব্দ ভেসে এসেছিল। জোয়ান মরদ ছেলে ওরা, জীবনের মায়া দয়া নেই, তাই ওরা জোকা বুড়ির ঘরে ঢুকে গিয়েছিল সেই গো গো শব্দ শুনেই। সেই জোকা বুড়ি যাকে গ্রামের সকলে অভিশাপ বলে। গ্রামের একদম শেষ প্রান্তে শালমাদারির বনের ভেতর একটা টিয়া পাখিকে নিয়ে থাকতো জোকা বুড়ি। 3 কুলে তার কেউ ছিল না। আর কবে গ্রামে সে এসেছিল তাও কেউ জানে না। গাঁয়ে লোকেরা বলে কোনো এক ঝড় বৃষ্টির রাতে নাকি সেই বুড়ি এসেছিল এই গ্রামে। তারপর থেকে
নিজে ওই জঙ্গলের মধ্যেই রয়েছে, সচরাচর মানুষের সাথে মেশে না, নিজের মতোই থাকে। রাতের বেলা ওই দিকের পথ ধরে যদি কেউ যেত তাহলে শুনতে পেত বুড়ির ঘর থেকে আগুনের ফুলকি উঠছে আর ভেসে আসছে অব্যক্ত ভাষায় কিছু মন্ত্রোচ্চারণের শব্দ। কাজেই গ্রামের লোকজন তার কাছে বেশি ঘেঁষত না। সেদিন ওরা চারজন শব্দ পেয়ে যখন বুড়ির ঘরের দিকে গেল, তখন দেখতে পেল মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে বুড়ি, আর তার মুখে একটা গোঁ গোঁ শব্দ করে জল জল বলছে সে। জোকা বুড়ির মুখে সামান্য জল গড়িয়ে দিতেই বুড়ি তাদের চোখের সামনেই প্রাণ হারালো। গ্রামের ভিতরে কোনো মানুষ মরলে গ্রামের লোকেরই দায়িত্ব থাকে তার সৎকারের ব্যবস্থা করবার, আর এমনিতেই জোকা বুড়ির তিনকুলে আর কেউ ছিল না। তাই তারা চারজন মিলেই জোকা বুড়ির মরা নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যায়। বাড়ির লোকেরা অবশ্য বারণ করেছিল অনেকবার, কিন্তু জোয়ান ছেলে হিসেবে এইটুকু দায়িত্ব তো বর্তায়। অসময়ে হঠাৎই আকাশ ভেঙে সেদিন বৃষ্টি নামে এই গ্রামে। অযাচিতভাবেই প্রচণ্ড ঝড় ওঠে। চিতায় মরা তুলে আগুন ধরাতে গিয়েও বারবার নিভে যেতে থাকে। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে তারা নাকি সৎকার করে তবে তারা ফিরেছিল। অন্তত গ্রামের সবাইকে তারা তাই বলেছে। এই সব কথাগুলো মনে হতেই অজানা একটা ভয় কালুয়ার মেরুদণ্ড বরাবর সোজা নেমে গেল নিচে। শুকনো গলায় একটা ঢোক গিলে ভাবল, এবার কি তাহলে আমার বা নিশিনাথের পালা? কারণ তারা চারজন মিলেই তো কাঁধে মরা তুলে নিয়েছিল, আর সেই চারজনের মধ্যে দুজনের একই রকমভাবে মৃত্যু হলো। কথাটা মনে মনেই রাখল কালুয়া। এখন কাউকে জানালে বিপদ হতে পারে, সকলে বেশি চিন্তা করতে পারে। মনে মনে নিজেকে যতই সান্ত্বনা দিক না কেন, সত্যিটা তো সে জানে। কিছুতেই সেই অস্বস্তিজনক ভয়টা তাই কালুয়ার মন থেকে আর গেল না। কাকিমা, একটু আসতে পারি? কাকিমা, আমি কালুয়া বলছি। শুনছেন দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডা। আজ সুদেষ্ণা ঘোষের কলমে জোকা বুড়ির ভয়। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতি রবিবার ঠিক দুপুর 1টায় শুনতে ভুলবেন না দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডা। তাহলে আবারও ফিরে যাই জোকা বুড়ির ভয়ে। মানিকের মা সাদা শাড়ির আঁচলে চোখ মুছছিল। কালুয়াকে দেখে সামান্য ডুকরে কেঁদে উঠল। ঘরে এসো বাবা, ঘরে এসো। আর কিছুই রইল না। নিজের স্বামীটাকে হারালাম, এবার নিজের ছেলেটা, আর যে আমার তিনকুলে কেউ রইল না। সেদিন তোদের কতবার করে বারণ করা হলো, ওই জোকা বুড়ির মরা ছুস নে তোরা, কিন্তু বীর পুরুষেরা আমার সব, কেউ শুনলো আমার কথা? ওই শয়তান বুড়ি তো তোদের সব টেনে নিল। কেন রে, কেন তোদের এত কেন দরদ ছিল ওই বুড়ির ওপরে?
যেমন কর্ম করেছে সেরকম ফল পেত ও। কুকুর শেলে ছিঁড়ে খেত ওর শরীরটা। লোকে তো বলতো কি সমস্ত যেন জাদু টোনা কালা জাদু করে বেড়াতো সারাদিন। ও বুড়িকে দেখলেই কেমন যেন একটা করে উঠতো আমার। চোখগুলো কি ভয়ঙ্কর। আর তোদের এত দরদ উতলে পড়লো ওই বুড়ির ওপরে। কালুয়া চুপ করে সিংড়ির একধারে বসে রইল। ততক্ষণে বিকেলের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। হয়তো আজ আবার নামবে মুষলধারায় বৃষ্টি। কি রে কালু, বল কেন কেন তোদের একসাথে চারজনের এত দরদ উতলে উঠেছিল ওই বুড়ির ওপরে? আমার একমাত্র ছেলেটাকে খেয়ে ফেললো। এখন আমি কি নিয়ে বাঁচবো? ঈশ্বর, কি পাপ করেছিলাম, কি পাপ করেছিলাম আমি যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? মুখে আঁচল চাপা দিয়ে হাপুস নয়নে কাঁদতে লাগলো মানিকের মা। কালুয়া ঠায় বসে রইল বারান্দায়। দরদ, সত্যি দরদই বটে। সেই দরদের মায়া সহজে কাটানো যায় না। সেই দরদের জন্য তো আজ তাদের গ্রামে নরক যন্ত্রণা লেগেছে। তার প্রাণাধিক প্রিয় দুই বন্ধুকে হারাতে হয়েছে এই দরদের জন্যই। কিন্তু এখন কি আর সময় আছে? কিন্তু তবুও যতটা সময় আছে ততটা সময় চেষ্টা তো করতেই হবে। হঠাৎ প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দে টনক নড়ল কালুয়ার। কখন যেন বৃষ্টি শুরু হয়েছে। মানিকের ঘরে এসে বসে কালুয়া। তবে ওর চোখ দুটো ঘোরাফেরা করছে মানিকের ঘরের চারপাশে, কুলুঙ্গি বইয়ের তাকের দিকে। কাকিমা, বলতে হয়তো খারাপ লাগছে আপনাকে, কিন্তু গলাটা বড্ড শুকিয়ে গেছে। কাকিমা একটু জল খাওয়াবে? আমার ছেলে আমার বরকে হারালাম আমার কপালের দোষে। তুমি এমন বলো না বাবা। তুমি মানিকের কত কাছের বন্ধু। বসো বাবা, বসো, আমি জল আনছি। মানিকের মা জল আনার জন্য বাইরে যায়। ততক্ষণে মানিকের ঘরের চারদিকে খুব প্রয়োজনীয় কিছু খুঁজতে থাকে কালুয়া। যেন খুব প্রয়োজন। সব দিক ভালো করে খুঁজে অবশেষে চৌকির তলায় রাখা বড় বাক্সটার ডালাটা খুলে দেয় সে। খুব সজাগ থাকে সে, যাতে কোনো রকম শব্দ বাইরে না যায়। বারবার দরজার দিকে তাকাতে তাকাতে কালুয়া খুব দ্রুততার সাথে কিছু একটা ঘাঁটাঘাঁটি করে খুঁজতে থাকে। অবশেষে হাতে এসে ঠেকে একটা লাল শালু জড়ানো কিছু একটা ভারী মতো জিনিস। আর সাথে সাথে সেটা বুক পকেটে চালান করে দেয়। বাক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে বসে পড়ে চৌকির ওপরে। মনে মনে হাঁপ ছাড়ে। যার জন্য এসেছিল সেটা ভালোভাবেই মিটেছে। যাক, তখনই ঘরে প্রবেশ করেন মানিকের মা। হাতে জলের গ্লাস আর একটা জ্বলন্ত মোমবাতি। নাও বাবা, জল খাও। আর শোনো, বাইরে বৃষ্টি পড়ছে, দুদণ্ড বসে যেও বাবা। গায়ের যে অবস্থা, কখন কার কি বিপদ হয় বলা যায় না। জল খেয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কালুয়াকে। বৃষ্টিটা কমে যাওয়াতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পেরেছিল সে। পথে চলতে চলতে অবশ্য ভয়ই করছিল তার। মনে হচ্ছিল এই বুঝি সেই বিভীষিকা এসে গলার টুঁটিটা টিপে ধরে তার। মনে মনে কালুয়া ঠিক করে নেয় এইবার যেতে হবে নিশিনাথের বাড়িতে।
তার সাথেই বাকি আলোচনাটা সেরে নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রামটাকে তাদের ছাড়তে হবে, না হলে হয়তো মৃত্যু অবধারিত। ওই জোকা বুড়ি হয়তো ফিরে এসেছে, আর সে হয়তো এবার তাদের দুজনকেও হত্যা করবে। পরের দিন সকালে নিশিনাথ নিজেই এসে উপস্থিত হয় কালুয়ার কাছে। কালুয়া তখনও ঘুমোচ্ছিল। সারা রাত ভয় আর চিন্তায় ঘুম হয়নি তার। ভোরের দিকে সামান্য চোখটা লেগে এসেছিল। নিশিনাথ তার কাছে যেতেই তড়াক করে বিছানা ছেড়ে নামল কালুয়া। চোখ ডলতে ডলতে ঘুম মেশানো ভারী কণ্ঠে বলল, কাজ হয়েছে? কাজ হয়েছে। হরিনাথ ওর বাড়িতেই রেখেছিল জিনিসটা। তবে আর দেরি করা যাবে না কালুয়া। আমার ধারণা ওই বুড়ি এসব করছে। এই গ্রামে থাকলে আমরা আর প্রাণে বাঁচতে পারবো না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে অন্য কোথাও। জিনিসটা এনেছিস সাথে করে? নিশিনাথ তার ধুতির কোচা থেকে বের করে আনল একটা লাল শালু মোড়ানো ছোট্ট থলের মতো জিনিস। জিনিসটা কালুয়া হাতে নিতেই কালুয়া আর নিশিনাথের কান অবধি খেলে গেল একটা শয়তানি হাসি। কালুয়া মনে মনে ভাবল, যার জন্য এত কিছু করা সেই ভাগটাই ভোগ করতে পারল না। বেচারা মানিক আর হরিনাথ। গতকাল রাতে নিশিনাথের বাড়িতেও দুটো হাঁস মরেছে। কেউ যেন খুবলে খেয়েছে গলার মাংস। হাঁস দুটোর চেহারা দেখে প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল নিশিনাথ, কিন্তু পরক্ষণেই লাল শালু মোড়ানো জিনিসটার স্পর্শ পেতেই একটা শান্তি এসেছিল মনে। আগামীকাল ভোর ভোর রওনা দেব কলকাতার দিকে। আমি আমার এক দূর সম্পর্কে দাদাকে বলে রেখেছি, বাড়িতে বলবি কলকাতায় যাবি কাজের জন্য। কই একবার খোল তো দেখি থলিটা। নিশিনাথ লাল শালু মোড়া থলিটা ধীরে ধীরে খুলতে থাকে। সেখান থেকে বেরিয়ে আসে বড় বড় সোনা হীরের হার, গয়না, আংটি, যার মূল্য হয়তো এই গ্রামের লোকেরা কখনোই বুঝবে না। নিজের দুই হাত দিয়ে সেই মূল্যবান রত্নগুলো ছুঁয়ে দেখতে থাকে কালুয়া। চোখ দুটো চকচক করে ওঠে তার। হঠাৎ নিজের কানের পাশ থেকে একটা খ্যানখ্যানে বৃদ্ধার স্বর শুনতে পায় সে। কেউ যেন ঠিক তার কান ঘেঁষে বলে গেল, কেউ বাঁচবি নে, কেউ না। হঠাৎই বুকের ভেতরটা ধরাস করে উঠল কালুয়ার। আর্তনাদ করে উঠল সে আচমকা ভয়তে। কে 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 কে? নিজের ঘরের চারপাশে ভালো করে তাকিয়ে দেখল সে। সেখানে দিনের আলো এসে চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। তাতে তো ভয় পাওয়ার মতো কোনো কিছুই তার নজরে এলো না। মনের ভুল ভেবে আবার সেই রত্নগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে, আর তার মূল্য বিচার করেই নিজের ভবিষ্যতের কথাও ভাবতে থাকে কালুয়া। হঠাৎ চোখের সামনে দেখতে পায় সেই বহুমূল্য সোনা রত্নের মধ্যে পরপর দুটো কাটা মাথা উঁকি দিচ্ছে। তাদের চোখ দুটো তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে তার দিকে। তাদের গলা দিয়ে বেরোনো রক্তে ভেসে যাচ্ছে কালুয়ার বালিশ, বিছানা, ঘরের মেঝে। আঁতকে উঠে আরো দুহাত পেছনে সরে যায় কালুয়া। তার গলা দিয়ে একটা শব্দও বেরোয় না। হঠাৎ সমস্ত ঘরের উষ্ণতা কমে যেতে থাকে ভীষণভাবে। একটা প্রচণ্ড ঠান্ডা শীতল অনুভব। এক বৃদ্ধার বিশ্রী কুৎসিত হেসে ওঠার শব্দ সমস্ত ঘর জুড়ে যেন ভেসে উঠতে থাকে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে গোটা হয়ে বসে থাকে কালুয়া। সমস্ত ঘর জুড়ে সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। কালুয়ার চিনতে অসুবিধা হয় না এই হাসি কার। জোকা বুড়ি।
খুব কাছ থেকে এবার সে হাসির শব্দ শুনতে পায়। তার সাথে যোগ হয় মানিক আর হরিনাথের কাটা মুন্ডুর হাসির শব্দ। কালুয়ার মনে হয় তাকে যেন কেউ বরফের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এতটাই ঠান্ডা। কত সময় যে এমন দুর্বিষহ মুহূর্ত ছিল কালুয়ার কাছে তার কোনো হিসাব নেই। আচমকা মায়ের ডাকে চমকটা ভাঙল তার। কালুয়া, এই কালুয়া, সকালে খাবি না? উঠে পড় বলছি। কোনো মতে মাথা তুলে কালুয়া দেখল কোথায় ঘরে সেই রক্ত, কোথায় বা মানিক আর হরিনাথের কাটা মুন্ডু। তার বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দামি রত্নগুলো। বাকি ঘরের কোথাও আর কোনো অস্বাভাবিকতা নেই। কোনো মতে কাঁপতে কাঁপতে লাল শালুর ভিতরে সেগুলোকে পুড়ে খুব গোপনে রেখে বাইরে বেরিয়ে আসে সে। সকালের চনমনে রোদটা সকলের মন ভালো করলেও অস্বস্তিটা কিছুতেই পিছু ছাড়ছে না কালুয়ার। মনের ভেতর ভয়টা বাড়তে থাকে উত্তরোত্তর। সারাদিন ঘরে রইল কালুয়া, একবারও ঘর থেকে বেরোলো না সেদিন। একটা চাপা আতঙ্ক যেন বারবার ভেতরে দাগ কেটে বেড়াচ্ছে, তাকে তাড়া করছে। সে যেন শুধু সময় গুনছে কখন পালাবে এ গ্রাম ছেড়ে। কিন্তু অন্য জায়গায় গিয়ে সে কি সত্যি ভালো থাকবে যদি এই মৃত্যু বিভীষিকা সেইখান অব্দিও পৌঁছে যায়? তখন নিশিনাথের রাতের খাবার পরে একটু বাইরে হাঁটাচলা করার অভ্যাস আছে। নিয়ম মতো আজকেও সে হাঁটাচলা করছে বাড়ির ছাদের উপরে। মাঝে মাঝে ঠান্ডা বাতাসে বেশ আরামই লাগছে তার। সারাদিনের দাবদাহের পর রাতের বেলায় সুন্দর হাওয়াটাকে সে বেশ ভালোভাবেই উপভোগ করে। বাড়িতে অবশ্য তাকে বলা হয়েছে রাতে বেশি বাড়ির বাইরে না থাকতে। যা সব শুরু হয়েছে গ্রামে তাতে আতঙ্কের তো শেষ নেই। তবে আগামীকাল ভোরবেলাতেই সে রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। তারপর হয়তো আর বিপদ থাকবে না, সমস্ত বিপদ কেটে যাবে। তারপরই এতগুলো গয়না হিরে রত্ন সব বেচে দিয়ে শহরেই একটা বাড়ি কিনবে, গাড়িও নেবে। বাপ মায়ের জন্য শাড়ি কাপড় এইসব কথা ভাবতে ভাবতেই পায়চারি করতে থাকে সে। হঠাৎ পায়ের কাছে একটা প্রচণ্ড ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্পর্শ পেতেই চমকে উঠেছে। রাতের আকাশে এক ফালি চাঁদ নৌকোর মতো করে জেগে আছে। তাতেই খুব আবছা আলো এসে পড়েছে ছাদের উপরে। নিচে ঝুঁকে সেই স্পর্শের উৎস খুঁজতে লাগলো নিশিনাথ। হঠাৎ করেই চারপাশটা কেমন যেন আষ্টে গন্ধে ভরে গেছে। রাতে ভরপেট খাওয়ার পরে কেমন যেন গাটা গুলিয়ে উঠল নিশিনাথের সেই গন্ধে। কিছু পচলো নাকি ছাদে? ইস, কি গন্ধ! নিজের মনে মনে কথাটা বলে নিচের সিঁড়ির দিকে যেতে থাকে নিশিনাথ। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে ভোরবেলায় যেতে হবে কলকাতা। বাড়িতে সব বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। জামা কাপড় সব গুছিয়ে রাখাও আছে। কিন্তু হঠাৎই সমস্ত ছাদটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা তো স্বাভাবিক নয়। নিশিনাথের মনে হলো তাকে কেউ বরফের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সাথে
আষ্টে গন্ধটা বেড়েই চলেছে একেবারে অসহনীয়ভাবে। নিজের ঘাড়ের কাছটায় আচমকা একটা খুব ঠান্ডা বাতাস অনুভব করলো সে, আর সাথে হিসিয়ে কণ্ঠে কেউ যেন বলে উঠল, কালো জিনিস চুরি করে ভালো থাকতে পারবে না। সব কটা মরবি, সব কটা, সব কটা। ভয়ে বুকের রক্ত হিম হয়ে গেল নিশিনাথের। কি করে জানলো তারা চুরি করেছে? গলা শুকিয়ে কাঠ হয়ে আসে নিশিনাথের। কোনো মতে ঘাড় ঘুরিয়ে সে প্রশ্ন করে, কে কে কে? আমাকে চিনতে পারিস এখনো? কত কষ্ট হয়েছিল মরার সময়, এখনো বুকের ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তোরা ভালো থাকবি ভেবেছিস? তোরা ভালো থাকবি ভেবেছিস? আমার জীবনে শেষ সম্বল ছিল ওটা। শেষ সম্বলকে তোরাও হঠাৎ দুটো ভিজে স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাত নিশিনাথের পা দুটো ধরে সোজা টান দিল। ছাদের উপরে সোজা গিয়ে পড়ল সে। ধীরে ধীরে চোখের সামনে প্রকটিত হলো একটা কালো অবয়ব। তার চুলগুলো দুপাশে উড়ছে হাওয়ায়, সামনের কৃন্তক দাঁতগুলো বিশ্রীভাবে বেরিয়ে এসেছে বাইরে। ধীরে ধীরে মুখটাও স্পষ্ট হলো। এত ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেনি সে। চোখ দুটো জ্বলন্ত বাঁটার মতো, মুখটা মিশমিশে কালো, কপাল বরাবর একটা মোটা কাটা চিহ্ন, সেখান দিয়ে রক্ত চুইয়ে পড়ে কালো কালশিটে দাগ পড়ে গেছে। জিভটা বুক অবধি নেমে এলো তার। মুখে অসংখ্য ছোট বড় বলি রেখা। দেখে মনে হয় বহু যুগের পুরনো কোনো জড় বস্তু নরক থেকে উঠে এসেছে। শরীরের চামড়াগুলোতে কিলবিল করছে বিভৎস পোকা। একটা মাছি বনবন করে উড়ে যাওয়ার শব্দ হলো। জিভ দিয়ে ফোঁটা ফোঁটা করে এক ধরনের আঠালো চ্যাটচ্যাটে তরল পড়তে লাগলো নিশিনাথের বুকে, পেটে। নিশিনাথের মনে হলো তার সমস্ত শরীরে কেউ যেন বরফের কুঁচি ঢেলে দিয়েছে। সে চুম্বকের মতো আটকে রয়েছে, নড়াচড়া করবার কোনো উপায় নেই তার। আর এই রূপ আর কারো নয়, স্বয়ং জোকাপুরী, এই গ্রামের সাক্ষাৎ বিভীষিকা, যার হাতে মৃত্যু হয়েছে তার প্রিয় দুই বন্ধু মানিক আর হরিনাথের। এবারে তার পালা। তার সাথে যা অন্যায় করেছে তারা চারজনে, তাদের প্রত্যেককেই হয়তো এইভাবেই মাসুল দিতে হবে ভুলের। এ পৃথিবীর কোনো স্থানে গিয়ে হয়তো তাদের শান্তি নেই, তাদের মৃত্যু নিশ্চিত। দম বন্ধ করে রইল নিশিনাথ। সে স্পষ্ট বুঝতে পারল তার সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। চিৎকার করে নিজ থেকে মা বাবাকে ডাকতে চাইল, কিন্তু তার গলা থেকে একটা শব্দও বের হলো না। জোকাবুড়ি এবার তার পেটের উপর চেপে বসেছে। তার লম্বা লম্বা কালো নখগুলো দিয়ে হাত বোলাচ্ছে তার বুকে, গলায়। নখগুলো আঁশটে শুকনো রক্ত মাখা। নিশিনাথ এবার তার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলে উঠল, আমায় ছেড়ে দাও, আমি 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 ভুল করেছি, আমি সবার কাছে ক্ষমা চাইবো।
আমাকে ছেড়ে দাও। আমি সমস্ত গয়না ফিরিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। কিন্তু জোকা বুড়ির প্রেতাত্মা কোনো মন্তব্য করল না, কেবল প্রচন্ড রাগে ফুঁসতে ফুঁসতে আরো তীব্রভাবে চাপ বসালো নখগুলো দিয়ে নিশিনাথের বুকের ওপরে। চোখগুলো চলতে লাগলো তার, মুখে ফুটে উঠল একটা জঘন্য কুটিল হাসি। নিশিনাথের একবারের জন্য মনে হলো ঠিক এমনই একটা হাসি দেখেছিল সে সেই জোকা বুড়ির মুখে, যখন সে মারা যাচ্ছিল। ঠিক এমনই রহস্যময় হাসি। নিশিনাথ আবার দুটো হাত জড়ো করে তার প্রাণ ভিক্ষা করতে গেল, কিন্তু তার আর কোনো সুযোগ তার মিলল না। জোকা বুড়ির লম্বা লম্বা কালো ময়লা সূচল ও ধারালো নখগুলো সুন্দরভাবে প্রবেশ করে গেল নিশিনাথের গলার লক্ষ্য করে। একটা মৃত্যু যন্ত্রণার আর্ত চিৎকার আর হিমকি দিয়ে গড়ানো রক্ত ছাড়া আর কিছুই শোনা গেল না। জোকা বুড়ির সমস্ত শরীর নিশিনাথের তাজা রক্তে ভরে উঠল। রক্ত স্নান করে সে যেন পরম তৃপ্তি পেয়েছে। চুল মুখ বরাবর টপ টপ করে ঝরে পড়ছে লালচে তাজা রক্ত। ধীরে ধীরে নিশিনাথের নিথর শরীর লক্ষ্য করে তার গলায় একটা জোরে কামড় বসালো সে। মড়মড় করে হাড় চিবানোর শব্দ ভেসে এলো। তারপর সমস্ত শান্ত, গভীর নিশে যেমন ছিল তেমনই রইল। তেঁতুল গাছের পাতায় পাতায় স্থির রক্তের দাগ। আজ জোকা বুড়ির পরম আনন্দ, পরম শান্তি। ও দাদা, একটু ওদিকে চেপে বসুন না। ও দাদা, শুনতে পাচ্ছেন? একটা ঘ্যাড় ঘ্যাড় শব্দ কানের কাছে ভেসে ওঠে ভিড় ট্রেনের ভেতর। গরমের দুপুরে ট্রেনে ভীষণ ভিড়। মানুষের ঘাম আর ঠেলাঠেলিতে যারা বসে আছে তাদেরও স্বস্তি নেই, একভাবে ঠেলাঠেলি হয়েই চলেছে। কালুয়া জানলার দিকে তাকিয়ে আপন মনে কী সব যেন ভাবছিল। হঠাৎই টনক নড়ল পাশ থেকে ওই ঘ্যাড় ঘ্যাড়ে কণ্ঠস্বরে। ও দাদা, কখন থেকে ডাকছি, একটু চেপে বসুন না ওই দিকে। হ্যাঁ, পেছন থেকে ঠেলছে তো। নিজেকে জানালার কাছে একরকম চিপটে দিয়ে কোনো রকমে বসে রইল কালুয়া। অন্য সময় হলে হয়তো কালুয়া দুটো কথা শুনিয়েই দিত লোকটাকে, কিন্তু এখন তার সেরকম কোনো মানসিকতাই নেই। বরং যত বেশি লোক থাকবে ততই তো ওর ভালো। না হলে যদি জোকা বুড়ি, কথাটা ভাবতেই বুকের ভেতরটা হেম হয়ে গেল আবার। গত পরশুদিন নিশিনাথের অমন রক্তশূন্য বিভৎস দেহটা দেখে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল সে। কোনো মতেই নিজেকে সামলে নিয়েছিল। তার শেষ ভরসাটুকু ছিল নিশিনাথ। সেদিনই খুব ভোর ভোর ওরা দুজনেই কলকাতার দিকে রওনা দিত, কিন্তু তার আগেই নিজের পুঁটুলির মধ্যে থাকা লাল শালু মোড়ানো সেই জিনিসটায় বাইরে থেকে একবার হাত বুলিয়ে দেখে নিল সে। না, জিনিসটা একেবারে সুরক্ষিতই রয়েছে, তবে এই ভিড়ের ভিতরে জিনিসটাকে খুব সাবধানে সামনে রাখতে হচ্ছে। নিশিনাথের মৃত্যুর পর থেকেই কালুয়া কেবল ভেবেই চলেছিল
কতক্ষণে সে পৌঁছতে পারবে কলকাতা। তার ধারণা হয়েছে এই গ্রাম ছাড়লে হয়তো সেই বিভীষিকা তার পিছু করতে পারবে না। তাদের 4 জনের পাওয়ার মোট ভাগের সবটুকুই এখন তার হাতে। এই সমস্ত হেরে জহরত বিক্রি করলে একরকম প্রায় কোটিপতি হয়ে যাবে। কিন্তু কালুয়া আদৌ বাঁচতে পারবে তো? আদৌ ভোগ করতে পারবে তো? নাকি মানিক, হরিনাথ আর নিশিনাথের মতো তারও ঠিক একই অবস্থা হবে? পাপের শাস্তি, পাপ, কর্মফল, এ তো সবাইকেই ভুগতে হয়। ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। বাইরে থেকে সূর্যের দাবদাহ সামান্য কমে এসে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে জানলা দিয়ে। পরপর 3 রাত তার ঘুম হয়নি। ক্লান্ত শরীরে বাতাস লেগে চোখটা কখন যেন জুড়িয়ে এসেছে তার খেয়ালই ছিল না। কলকাতা পৌঁছতে এখনো অনেক দেরি, তাই চোখটা বন্ধ করে কখন যে ঘুমিয়ে পড়েছিল কালুয়া সে নিজেই বুঝতে পারেনি। কতটা সময় সে ঘুমিয়েছে তারও ঠিক নেই। হুইসেলের আওয়াজে ঘুম ভেঙে চোখ মেলে তাকিয়ে সে দেখল চারপাশে বেশ অন্ধকার হয়ে এসেছে। স্টেশনের নাম দেখে বুঝল বড়জোর আর মিনিট 30 তার গন্তব্য। তারপর গাড়ি ধরে কলকাতা। গায়ে জলের ছিটে আসতে জানলার দিকে তাকিয়ে কালুয়া দেখল বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর ট্রেনের ভিতরটা একেবারে ফাঁকা। একটা ভয়ের শিহরণ তার মেরুদণ্ড বরাবর নেমে গেল। কখন যে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আর কখন যে ট্রেনের সবাই নেমে গেছে তার তো খেয়াল হয়নি। হঠাৎই তীব্র বিদ্যুতের ঝলকানি আর সাথে সাথে বজ্রপাতের গাউন ফাটা শব্দ। আর সেই শব্দেই চমকে উঠল কালুয়া। সামনের সিটের দিকে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। ট্রেনের ভেতরে বাইরে থেকে আসা আবছা আলো অন্ধকারে দেখতে পেল তার ঠিক মুখোমুখি বসে রয়েছে একজন বৃদ্ধা। তার সমস্ত শরীর সাদা রঙের চাদরে মোড়া। তার চেহারা বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না। ট্রেনটা কলকাতায় পৌঁছতে আর কতক্ষণ সময় নেবে? বৃদ্ধার এমন প্রশ্নে পা দুটো যেন একটু কেঁপে উঠল কালুয়ার। কোনো মতে কালুয়া জবাব দিল, আর মিনিট 20-22। এই কথার উত্তর শুনে সামান্য হাসল বৃদ্ধা। সেই অল্প হাসির শব্দ সম্পূর্ণ ট্রেনের ভেতরের পরিবেশকে যেন আরো ভয়ানক করে তুলল। বৃদ্ধা আবারও প্রশ্ন করল, একটা গল্প শুনবে খোকা? এতটা রাস্তা যাচ্ছি, একা একা ভাল লাগছে না। তোমাকে পেয়ে একটু একটা গল্প শোনাতে ইচ্ছে করছে। কালুয়া এবার যেন একটু আশ্বস্ত হল। নিছকই অকারণে ভয় পাচ্ছে সে। হঠাৎ করে ঝড় বৃষ্টির মধ্যে এমন বৃদ্ধাকে এমন ফাঁকা ট্রেনের ভেতর দেখে যতটা ভয় পেয়েছিল সেটা বোধহয় ঠিক সঙ্গত নয়। সে এবার একটু স্থির হলো। কালুয়া ভাবল বৃদ্ধার গল্প শুনতে শুনতে বাকি রাস্তাটা সুন্দরভাবেই যাওয়া যাবে। তাছাড়া বাইরে যেমন ঝড় বৃষ্টি উঠেছে, গল্প শুনতে ভালোই লাগবে। কালুয়া সম্মতি দিল। বৃদ্ধা শুরু করলো তার বলা, তবে খোকা, আমি যতক্ষণ গল্পটা বলবো
ততক্ষণ তোমার কোনো কথা বললে চলবে না। আমার গল্প বলা শেষ হলে তবে তুমি কথা বলো। কালুয়া আপত্তি করল না, ঘাড় নেড়ে সম্মতি জানালো। জন্মেছিলাম শিকারির ঘরে। বাপ জঙ্গলের পশু পাখি শিকার করে হাটে বেচে গোটা কয়েক মাংস ঘরে আনত, তাই দিয়েই ভাত খেতাম। শিকারির মেয়ে ছিলাম তো, তাই কোনোদিনই ভয় ছিল না প্রাণ। কোনো পশু পাখি মারতে এতটুকু হাত কাঁপত না। জঙ্গলের লোকেরা রাত নামলে পুজো করত ভয়ানক সব অপদেবতার, কালা জাদুর। তবে সবই নিজেদের প্রয়োজনে তারা এ সমস্ত করত, কিন্তু কখনো কারোর কোনো ক্ষতি তারা করেনি। আমার বাবা ছিল সর্দার। আশেপাশের জঙ্গলের সকলে বাবাকে মান্যি গুন্নি করত। বাবার কোনো ছেলে ছিল না, তাই আমায় বাবা সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। উত্তরসূরি হিসেবে আমি হলাম ওদের প্রধান গুরুমা পরবর্তীকালে। কিন্তু ধীরে ধীরে আমার পসার কমল। মানুষ আস্তে আস্তে শহরে কাজ করতে লাগলো। একটা সময় আমার বয়স হলো, আর দাম থাকলো না। বিতাড়িত হয়ে আমি ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম এক গ্রামে। ছোটবেলায় একবার জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। তখনই একটা টিয়া পাখি আমায় পথ দেখিয়ে আমার বাড়ি পৌঁছে দিয়েছিল। সেই তখন থেকেই একটা টিয়া পাখি আমার সাথে ছায়ার মতো থাকতো। টিয়াটিকে আমি কখনো কাজ ছাড়া করতাম না। অনেক লাঞ্ছনার পর আমার বাবার লালিত সেই জঙ্গল থেকে আমি চলে এলাম। সাথে ছিল একমাত্র এই সঙ্গী টিয়া। কালো ছিলাম বলে কোনো সুপাত্তর আসেনি বিয়ের জন্য। তার ওপর যে মেয়ে মানুষ অপদেবতার চর্চা করে, কালা জাদু করে, তাকে কেই বা বিয়ে করবে? আমাদের অপদেবতাদের গয়নার সমস্ত দায়িত্ব ছিল বাবার উপরে। উত্তর পুরুষদের হাতেই থাকে সেই গয়নার দায়িত্ব। তাই তার সে সমস্ত কিছুরও দায়িত্ব এসে পড়ে আমার উপরে। ভুল লোকের হাতে সেগুলো পড়লে তার অসম্মান করা হবে। তাই আমি ওই মহামূল্যবান ধনরত্ন নিয়ে চলে আসি গাঁয়ে। গ্রামের এক প্রান্তে জঙ্গলের ধারে ছোট্ট কুঁড়ে ঘরে আমি বাস করতে লাগলাম। রাতের বেলা সেই অপদেবতাদের আমি আহ্বান করতাম। গাঁয়ের লোকেরা আমার চেহারা দেখে ভয় পেত। আমি এসব অপদেব দেবতার পুজো করতাম বলে আমাকে তারা এড়িয়ে চলত। তবে আমারও কিছু যায় আসতো না তাতে। আমি আর আমার টিয়া পাখি
দিব্যি থাকতাম। বাড়ির সামনে কিছুটা জায়গায় ফসল চাষ করে আর জঙ্গল থেকে যা হয় তা দিয়েই আমার পেট চলত। কিন্তু একটা সময় প্রকৃতির নিয়মে বয়স বাড়ল, শারীরিক শক্তি ধীরে ধীরে কমে গেল। ততদিনে আমার সেই সঙ্গী টিয়া পাখি পরলোক গমন করেছে। তবে নানান রকম কালা জাদু বিদ্যার দ্বারা আমি তার আত্মাকে আমার কাছে রেখেছিলাম। রোজ রাতে আমরা দুজনা আবার আগের মতো গল্প করতে পারতাম। সেদিন ছিল প্রচণ্ড বর্ষার সময়। আকাশ জুড়ে সেদিন যেন মুহুর্মুহু বজ্রপাত আর বৃষ্টির শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। আকাশ যেন বৃষ্টির ভারে নেতিয়ে পড়বে। পর পর 3 দিন বৃষ্টিতে শরীর আরো খারাপ হলো আমার। আমার অসুস্থতার সুযোগে গ্রামের কয়েকটা ছেলেকে আমার কুঁড়ের পিছনে বেশ কয়েকবার উকি দিতে আমি দেখেছিলাম। এমনিতে আমার ওই জায়গায় সচরাচর গ্রামের লোকেরা বেশি মারায় না, ভয়। কিন্তু আমার ধারণা ওই ছেলেগুলো আমার ওই রত্ন সোনা হিরে জহরত বের করতে দেখে ফেলেছিল কোনোভাবে। অত দামি হিরে রত্নের গয়না যে কারোর চোখে পড়লেই লোভ হতে বাধ্য। কিন্তু ওই গয়না যে অভিশপ্ত। ওই গয়নার দায়িত্ব জন্ম জন্ম ধরে ওই শিকারী বংশের রক্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর অন্যথা হলে চরম মৃত্যু। কিন্তু ওই বোকা ছেলেগুলো সেদিন বড় ভুল কাজ করে ফেলেছিল। আমি তখন ঘরে অঘরে ঘুমোচ্ছি। তখনই ঘরে দরজা খুলে কয়েকজনের ভেতরে ঢুকে আসার শব্দ পেলাম। অল্প বয়স্ক কয়েকজন যুবক। তাদের শক্তির সাথে আমার এই বুড়ির শরীর কি পারে? তারা এসে ঘরের সমস্ত জায়গা খুঁজতে লাগলো। আমি বাধা দিতে গেলে একজন আমার হাত পিছমোড়া করে বেঁধে মুখে কাপড় গুঁজে দিল। তারপর আমার চোখের সামনে ওই বাক্স থেকে তুলে নিল সমস্ত গয়না। আমি বারবার বারণ করা সত্ত্বেও কিছুতেই তারা শুনল না। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, বুড়ি তো ভাই মরার অবস্থাতেই পড়ে রয়েছে, তার চেয়ে বরং বুড়িটাকে মেরে ফেল।
বেকার একা একা বুড়ো মানুষ কষ্ট পাচ্ছে। ওটা মা, পরের জন্মে আবার দেখা হবে। বলে 4 জন মিলে আমায় চেপে ধরে আমার মাথার মধ্যে একটা পাথর, সাথে সাথে আমার কপাল বরাবর কেটে গিয়ে 2 খণ্ড হয়ে যায় আমার মাথাটা। কিন্তু এই শরীরের চেয়ে সেই অপদেবতার বংশের রক্ত রয়েছে। কত রকমের তন্ত্রবিদ্যা, জাদুবিদ্যায় গাঁথায় শরীর। জীবনের সর্বশেষ স্মৃতি হিসেবে, বাবার স্মৃতি হিসেবে, পূর্ব জীবনের স্মৃতি হিসেবে কেবল ওই কটা গয়নার দায়িত্ব টিকে ছিল আমার কাছে। জীবন দিয়ে হলেও এই গয়নার রক্ষা করার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। গয়নার দায়িত্ব শেষ না করে কি আর যাওয়া যায় বলো খোকা? জানিস, এরপর আমার নিথর শরীরটাকে ওইখানে ছেড়ে দিলে সরকারের কোনো ব্যবস্থাই করলে না। আমার কুঁড়ে ঘরের সামনে মাটি কুপিয়ে সেইখানেই ফেলে রেখে দিল। পরে গ্রামে গিয়ে রটিয়ে দিল। আমায় মরে পড়ে থাকতে দেখে তারা আমার সৎকার করতে গিয়েছিল। জানিস খোকা, সেই বুড়ির নাম কি? সেই বুড়ির নাম হলো জোকা বুড়ি। আরো একটা নাম ছিল কালো বুড়ি। গায়ের রং কুচকুচে কালো, সেজন্য এই গ্রামের লোক তার নাম দিয়েছিল এমন। চিরকাল অবহেলিত গায়ের রঙের জন্য গোটা, এমনকি জীবনের শেষ অবস্থাটা অভিশাপে কাটলো। ভয় পাস না বাবা, ভয় পাস না। শরীরটা হয়তো পুঁতে রেখেছিস ওই বাড়ির পিছনে, কিন্তু আত্মাটা তো রাখতে পারবি নে বাবা। প্রথমে মানিক, তারপরে হরিনাথ, তারপর নিশিনাথ, এবার বেঁচে থাকলো শুধুমাত্র একজন, কালুয়া। এইবার বুড়ি তার মুখের ওপর থেকে সাদা চাদরটা এক টানে সরিয়ে দিল। সাথে সাথে চাদরের ভেতর থেকে উন্মুক্ত হয়ে পড়ল একটা বিভৎস পচা মুখ। চামড়ার রং কুচকুচে কালো,
সমস্ত শরীরে ময়লা মাটি লেগে তাতে কিলবিল করছে নাম না জানা বিভৎস সব পোকা। কপাল বরাবর একটা মোটা কালো কাটার দাগ, সেখানে রক্ত শুকিয়ে কালশিটে পড়ে রয়েছে। কালুয়া চিনতে পারল এই মাথার দাগটা তারই করা, যখন পাথর দিয়ে মাথায় মেরেছিল সে। লম্বা জিভটা বাইরে বেরিয়ে এসে প্রায় বুক অবধি ঝুলে পড়েছে। তীক্ষ্ণ সূচের মতো বাইরের দিকে বেরিয়ে এসেছে তার সদন্তগুলো, মুখে একটা ভয়ানক কুটিল হাসি। বাইরের জানালা দিয়ে ঝটকা ঠান্ডা বাতাস এসে একেবারে কামরাটার ভেতরটা অব্দি কঁপিয়ে বরফ করে দিল। কালুয়া সিটের এক পাশে হেলান দিয়ে কাঠ হয়ে বসে রয়েছে সাক্ষাৎ মৃত্যুদূতের সামনে। হ্যাঁ, একদম সত্যি। বৃদ্ধা যা যা বলেছে সেগুলো কোনো গল্প নয়, সমস্তটা সত্যি কথা। তারা চারজন মিলে ইচ্ছে করে পূর্ব পরিকল্পনা মাফিক মেরে ফেলেছিল সেই জোকা বুড়িকে তার গয়নার লোভে। একদিন ওইদিকে চারজন মিলে তাস খেলতে গেলে বুড়ির ঘরের ভেতরে সেই গয়নার বাক্স ওরা দেখতে পায়, আর সেই থেকেই ওদের লোভ। কিন্তু কে জানতো সেই লোভের কারণে কপালে ওদের মৃত্যু লেখা রয়েছে। এই লোভের জন্য তিনটে তাজা প্রাণ চলে গেছে, আর এইবার তার নিজের পালা। কালুয়া বুঝে গেছে পৃথিবীর কোনো প্রান্তে গেলেও এই কর্মফল থেকে তার মুক্তি নেই। জোকা বুড়ির কাছ থেকে তার মুক্তি নেই। কেন রে, তোদের আমি কি ক্ষতি করেছিলাম? কি ক্ষতি করেছিলাম আমি তো শুধুমাত্র নিজের মতো একটা ছোট্ট ঘরে থাকতাম। তাতেও তোদের শান্তি হলো না বল? তাতেও তোদের শান্তি হলো না? এত লোভ, এত লোভ তোদের! জানতিস না লোভ করতে নেই, জানতিস না তোরা? কিন্তু গয়না যে আমার চাই, পরবর্তী উত্তরসূরির কাছে এই গয়না রেখে তবে আমার মুক্তি, না হলে যা মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই আমার। সমস্ত ট্রেনের কামরাটা একটা তীব্র গোঙানির শব্দে ভরে উঠল। চোখের সামনেটা ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো কালুয়ার। সে চাইলেও যেন মরতে পারছে না। এক জায়গায় স্থির হয়ে বসে থেকে এইবার সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। বাইরে প্রচণ্ড তাণ্ডব, দুর্যোগের রাত। ট্রেনটা যেন অনন্তকাল ধরে চলেই যাচ্ছে গন্তব্যহীন ঠিকানায়। সেই বুড়ি এবার ধীরে ধীরে তার জায়গা ছেড়ে উঠে বসলো কালুয়ার পাশে। জোকা বুড়ি তার লম্বা লম্বা নখগুলো বের করলো আর কালুয়ার গলার উপর রাখলো। লম্বা লম্বা নখের ভেতরে শুকনো রক্তের দাগ। কালুয়া বুঝতে পারল এ রক্ত তার 3 বন্ধুর। জোকা বুড়ি তার মুখের উপর এসে ঝুঁকে পড়ল। এবার কালুয়া ভয়ে চোখ বুঝল, আর সাথে সাথেই তার নিজের গলার কাছটায় একটা প্রচন্ড যন্ত্রণা অনুভব করল সে। আর সাথে সাথেই ট্রেনের কামরাটা ভেসে গেল টাটকা তাজা রক্তে। নিথর শরীরটায় কামড় বসিয়ে কর্মর শব্দ তুলে মাংস খাচ্ছে জোকা বুড়ি। এইবার সে ফিরে পেয়েছে তার সব কটা গয়না। সম্পূর্ণ হয়েছে তার প্রতিশোধ। গয়নার পুঁটুলিটা হাতে নিয়ে ট্রেনের একদম দরজার কাছে এসে দাঁড়ালো সে। পিছন ঘুরে একবার দেখে নিল নিথর শরীরটা ট্রেনের মেঝেতে পড়ে রয়েছে বিকৃত অবস্থায়। একটা প্রসন্ন হাসি খেলে গেল জোকা বুড়ির চোখে। সারা জীবন ধরে বয়ে চলা সমস্ত যন্ত্রণা,
সমস্ত বঞ্চনা যেন সবকিছুর প্রতিশোধ নিয়ে গেল সে। তারপর কোথায় যেন মিলিয়ে গেল। পড়ে রইল তার এক ফালি কুঁড়ে সেই জঙ্গল, আর তার কুঁড়ে ঘরের পাশে তার মাটি চাপা মৃতদেহ। সে শিখিয়ে গেল লোভ করলে, মানুষকে অহেতুক সন্দেহ করলে, মানুষকে তার গায়ের রঙের জন্য একঘরে করে রাখলে, তাকে সামাজিকভাবে বঞ্চনার শিকার হতে হলে তার ফল কোনো না কোনোভাবে সমাজকে একদিন না একদিন মেটাতেই হয়। পৃথিবীর কোথাও গিয়ে সেই অপরাধের মুক্তি মেলে না, শাস্তি সমাজকে পেতেই হয়। শুনছিলেন সুদেষ্ণা ঘোষের কলমে জোকা বুড়ির ভয়, দ্য ডার্ক হর্সেস। গল্পের দুপুর গল্পের আড্ডায় প্রতি রবিবার ঠিক দুপুর 1টায় আমরা নিয়ে আসি গল্পের আসর আপনাদের জন্য। আমাদের গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আরও কীরকম গল্প আমাদের থেকে শুনতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী রবিবার ঠিক দুপুর 1টায় আবারও দেখা হচ্ছে গল্পের দুপুর গল্পের আড্ডায়।